স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিকেল ৩টায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাক দেওয়া হয়েছে গণজমায়েতের। এই গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দাবির সাথে একাত্মতা জানিয়ে গণজমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে শাহবাগে চলছে অবরোধ কর্মসূচি। আজ দেশব্যাপী গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। বিকাল ৩টায় শাহবাগের বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। শুক্রবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে চলছে বিক্ষোভ। বৃহস্পতিবার রাতে শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন। রাতভর বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল শাহবাগ। অনেকে ঘুমিয়ে পড়েন ফুটপাতে, আবার অনেকে রাত্রি যাপন করেন সড়কে শুয়ে বসেই। দাবি আদায়ে প্রয়োজনে ফের মার্চ টু ঢাকা কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ব্লকের কর্মসূচির বা কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সকাল থেকে এই যে নেতাকর্মী যারা রয়েছে, হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মী কিন্তু শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছে। যেহেতু বিকাল ৩টায় গণজমায়েতের ডাক দিয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে গণজমায়েত হতে শুরু করেছেন। এখানে হেফাজত ইসলামের পাশাপাশি কিছু সাধারণ নাগরিকও কিন্তু ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। এখানে অনেক আন্দোলনকারী তারা রাত্রি যাপন করেছেন। এখন পর্যন্ত কিছু সংখ্যক নেতাকর্মী তারা নানা স্লোগান দিয়ে শাহবাগ আন্দোলনকে জমিয়ে তোলার চেষ্টা করছেন। এর পাশাপাশি যদি বই থেকে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চলছে, অর্থাৎ এই শাহবাগ মোড়ে সব দিকে সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে আন্দোলনকারীরা যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি সিএনজিতেও যদি কোনো ধরনের রুগী থাকে সেই রুগীদেরও কিন্তু যেতে দেওয়া হচ্ছে। তো সকাল 8টা থেকে আমরা যেটি এখানে দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরা এখানে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং বিকাল 3টায় যেহেতু গণজমায়েতের ডাক দিয়েছে সেই 3টার সময়কে মাথায় নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিতে শুরু করেছেন। তাদের হাতে যেমনি বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, তেমনি হেফাজত ইসলামের কিছু পতাকাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে শুধু এনসিপির নেতাকর্মী বা হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা যেমনি রয়েছেন, এর পাশাপাশি কিন্তু নেতা কর্মী এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু আসতে শুরু করেছেন। এনসিপির পক্ষ থেকে যেটি জোরালোভাবে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটি 3 দফা দাবি দিয়েছেন সেই 3 দফা দাবির প্রেক্ষিতেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা আজকে ব্লকেট কর্মসূচি পালন করবেন। তার সবচেয়ে বড় গণজমায়েতের ডাক দিয়েছেন শাহবাগ মোড়ে। তারা শাহবাগ মোড়েই কিন্তু বিকাল 3টায় সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে তাদের পরবর্তী কোনো কর্মসূচি, নতুন কর্মসূচি থাকলে সেটি ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে সবকটি সড়কের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু সকাল থেকে আমরা তেমনটা লক্ষ্য করতে না পারলেও কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু শাহবাগ মোড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবে এই আন্দোলনকারীরা রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন যে সাময়িক অসুবিধার জন্য তারা ক্ষমা চাচ্ছেন, যেহেতু শাহবাগ ঢাকার অন্যতম রাজধানীর এই ব্লকেটটি তারা যে ব্লকেট করেছেন তার জন্য তারা কিন্তু রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। অপু, ধন্যবাদ আপনাকে।
জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পরও সিলেটে লুট হওয়া পুলিশের শতাধিক আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 18টি। হদিস মেলেনি ৫,০০০-এর বেশি গুলিরও। এ নিয়ে আতঙ্ক জনমনে। বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচন ঘিরে এসব অস্ত্রের অপব্যবহার হতে পারে, আর সন্ত্রাসীদের হাতে পড়লে অবনতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের বেশ কয়েকটি থানায় চালানো হয় সংঘবদ্ধ হামলা। লুট করা হয় মূল্যবান নথি, অস্ত্র ও গুলি। পিস্তল, রাইফেল ও শটগান সহ ১০১টি আগ্নেয়াস্ত্র এবং ৫,৭৪০টি গুলি লুটের তথ্য আছে পুলিশের কাছে। এছাড়া টিয়ারশেল, রাবার বুলেটও নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের তৎপরতায় এসব অস্ত্রের মধ্যে ৮৩টি উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি 18টি অস্ত্র ও ৫,১৯৯টি গুলির। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের শঙ্কা, এ ধরনের অস্ত্র অপরাধীদের হাতে গেলে ডাকাতি, ছিনতাই বা রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা বাড়তে পারে। নির্বাচনের সময় এ ঝুঁকি আরও বাড়তে পারে। এগুলো যেহেতু অবৈধ অস্ত্র, এগুলোতে অন্য যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে, যেহেতু এগুলোর কোনো আসলে থানার কাছেও কোনো হিসাব নেই, কিংবা এটার কোনো মালিকানাও নেই। তো ফলে আমার মনে হয় যে এটা একটা রিস্কের বিষয় আছে। লুণ্ঠিত যে অস্ত্রগুলা, এগুলা উদ্ধার না হওয়া, ওইটা যেমন আমাদের জন্য একটা খুবই আতঙ্কজনক একটা বিষয়। সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওইটাকে উন্নত করার জন্য আমার মনে হয় যে এই অস্ত্রগুলা উদ্ধার অত্যন্ত জরুরি। তবে অস্ত্র লুটের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি, যদিও পুলিশ বলছে অস্ত্র উদ্ধারে প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের তৎপরতা রয়েছে, পুলিশের তৎপরতা ক্ষেত্র বিশেষে বৃদ্ধিও পেয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন সময়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি, অপরাধী যাতে এলাকায় যাতে বিচরণ না করতে পারে বা কোনো অপরাধ কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবং যখনই তাদের হাতে অস্ত্রগুলো আমরা পেয়ে যাব বা পাওয়া যাবে, অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে পারি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান সিলেটবাসীর। গণ অভ্যুত্থান পরবর্তী অনেক কঠিন পথ পেরিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পুলিশ বিভাগ। তবে এমন পরিস্থিতিতে সামনে নির্বাচনের আয়োজনের কথা চলছে, পাশাপাশি রাজনৈতিক নানা কর্মসূচিও আসছে। এমন বাস্তবতায় সিলেট থেকে লুট হওয়া অস্ত্র এবং ধ্বংস হয়ে যাওয়া থানাগুলোর অবকাঠামো পুনর্নির্মাণ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পুলিশ বাহিনীকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মাসে তা পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে। আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে, লা নিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও। রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই, নাকাল জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ 40 ছুঁই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণান্ত চেষ্টায় মানুষ, এমনকি ক্ষুদ্র প্রাণীও। তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে। অতিরিক্ত কষ্ট, যান বাড়াই করে পানি পড়তেই দেয় শরীরের গান। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, কষ্ট করা যাবে মানে বলার মতো না, এত গরম প্রচুর। গরমের জন্য অনেক অস্থির হইতেছে মানুষের জন্য, যাত্রী অনেক কম। এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে। সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি। এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরও। এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ। এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক, এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে, সেখানে বলাই ছিল যে এরকম একটা 1 থেকে 2টি মৃত্যু থেকে মাঝারি এবং 1 থেকে 2টা সিভিয়ার আকার ধারণ করতে পারে। তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও। চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। 1 থেকে 3টি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের 3য় সপ্তাহ বা 4র্থ সপ্তাহের মধ্যে 1 থেকে 2টি ডিপ্রেশন বা সাইক্লোন আকার রূপ নিতে পারে। জুন জুলাইয়ে লা নিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
কক্সবাজারের টেকনাফে চরম আকার ধারণ করেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পূর্বে নাফ নদী আর পশ্চিমে বঙ্গোপসাগর হলেও ২৫ বছরের বেশি সময় ধরেই খাবার পানির সংকটে ভুগছে প্রায় ৫০,০০০ পৌরবাসী। অভিযোগ, সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন না জনপ্রতিনিধিরা। তবে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এভাবেই সুপেয় পানির জন্য ছুটছেন নারীরা। কেউ আসছেন পাশের মহল্লা থেকে, কেউ বা নাফ নদীর পাশ থেকে। কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় এ ধরনের পাতকুয়া আছে হাতে গোনা। পৌরবাসীর পানির চাহিদার তুলনায় যা অনেক কম। অভিযোগ, বছরের পর বছর পানি নিয়ে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেনি কেউ। আমাদের এলাকায় পানির খুব কষ্ট। এরকম যে কষ্ট আমরা 4 মাস পানি পাই আর 8 মাস আমরা পানিতে কষ্টেতে থাকি। এই 25 বছরে টেকনাফের যে পৌরসভার জনগণ রয়েছে তারা পানির জন্য হাহাকার হয়ে গেছে। আর যে পানিগুলো রয়েছে সেখানে অধিকাংশ পানিতে লবণ এবং গ্যাসের কারণে তারা ব্যবহার করতে পারছে না। এখন এই সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা। টেকনাফ পৌরসভার যেখানে যেখানে পানির সংকট রয়েছে সেখানে সেখানে সরকার যাতে পানি দিয়ে মানুষের সংকটটা নিরসন করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি থাকবে, এই সমস্যাটির জন্য একদম দ্রুত আকারে সমস্যার সমাধান করা হয়। দীর্ঘদিনের এ পানির সংকট দূর করতে স্থায়ী পরিকল্পনার কথা ভাবছে পৌর ও উপজেলা প্রশাসন। 2টি করে ওয়ার্ডে 2টি 5000 লিটারের গাড়ি আমরা প্রেরণ শুরু করেছি। পাহাড় থেকে যে পানিগুলো আসে এই পানিগুলোকে রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে পৌরসভাকে দিতে পারি, তাহলে সেরকম একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করছি। 4.5 বর্গ কিলোমিটারের পৌর শহরের বাইরেও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে উপজেলার হোয়াইক্যাং, নীলা, বাহারছড়ার কয়েকটি এলাকায়। ডিভিসি নিউজ ডেস্ক। গভীর সাগরে 50 বছরের বেশি সময় ধরে ডুবে থাকা 24টি জাহাজ উত্তোলনে নেই তৎপরতা। সামনে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রভাব পড়বে আমদানি রপ্তানিতে। বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে ডুবে যাওয়া জাহাজগুলো তুলে বন্দর চ্যানেলকে নিরাপদ করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। গভীর সাগরে ডুবে আছে 24টি জাহাজ। এর মধ্যে 7টির অবস্থান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে। বাকিগুলোর মধ্যে ব্রাভো ও চার্লি অ্যাঙ্কারেজে 2টি, পতেঙ্গা উপকূলের কাছে 4টি, পার্কি সমুদ্র সৈকতের কাছে 2টি, বে টার্মিনাল প্রকল্প এলাকায় 1টি, কেপিজেড জেটির কাছে 1টি, 2টি বহির্নোঙরের বাইরের অংশে, বাকি 5টি চ্যানেলের বিভিন্ন জায়গায়। এর মধ্যে 40 থেকে 50 বছরের পুরনো জাহাজও আছে। এসব জাহাজের কারণে বন্দর চ্যানেলে পলি জমে, সৃষ্টি হচ্ছে ডুবোচর। ড্রেজিং করতে বন্দরকে প্রতি বছর খরচ করতে হচ্ছে কোটি টাকা। কোনো কারণে যদি 24 ঘন্টা 48 ঘন্টার জন্য চ্যানেলটা বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের পুরো দেশের ইকোনমির উপর এফেক্ট করবে। বাট আমি যতটুকু জানি আমার দেশেই কিন্তু অনেক এই ব্যাপারে মেরিন সেক্টরে অনেক এক্সপার্ট কোম্পানিরা আছেন যারা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবেন, সলভ করতে পারবে। বে টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর পর জাহাজ আসা যাওয়া বেড়ে গেলে কঠিন হয়ে পড়বে চলাচল। ডুবে যাওয়া জাহাজের কারণে বন্দরের কোনো সমস্যা হচ্ছে না দাবি সংশ্লিষ্টদের। তবে আন্তর্জাতিকভাবে বন্দর চ্যানেলকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে। দিয়ে চার্ট আছে সেগুলির ভিতরে অনেক সময় ওগুলি চার্টে থাকলেও ওগুলি আসলে হাইড্রোগ্রাফার দ্বারা সার্ভে করে নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে বলা যায় না যে পুরনো র্যাকগুলি আছে কিনা। যেগুলো আমরা চ্যানেলের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলো তাৎক্ষণিকভাবে আমরা উদ্ধার করি, আর যেগুলো দেখা যাচ্ছে চ্যানেলের জন্য ঝুঁকি নাই বা চ্যানেলের বাইরে সেগুলোকেও আমরা একটা ডিমার্কেশন করে রাখি এবং সুবিধা মতো সেগুলো উত্তোলনের উদ্যোগ নেই। কর্ণফুলী ও বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বাড়ায় এসব জাহাজ যে কোনো সময় বিপজ্জনক হতে পারে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যেখানে পোস্ট অফিস থাকার কথা সেখানে গড়ে উঠেছে সুবিশাল রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্র। আর দখলদারদের ভয়ে পোস্ট অফিসের কর্মীরা সেবা দিচ্ছেন দোকান থেকে। এমন চিত্রের দেখা মিলেছে জামালপুরের মেলন্দহে। 3 বছর ধরে দখল হয়ে আছে ফুলকোচা ইউনিয়ন পোস্ট অফিস। জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের গুদাডাঙ্গাবিল এলাকায় 7% জমির ওপর ইউনিয়ন পোস্ট অফিস নির্মাণ করা হয়। বছর 3 আগে দখল হয়ে যায় পোস্ট অফিসটি। গড়ে তোলা হয় রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্র।
তখন থেকে ইউনিয়ন পোস্ট অফিসের কার্যক্রম চলছে প্রতিষ্ঠানটির এক কর্মীর দোকানে। গত 5ই আগস্ট রেস্টুরেন্টটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আমরা ভিতরে যাই যে বসার মতন পরিস্থিতি নাই, যাইতে পারি না, একটা দোকানে বসে কার্যক্রম চালাইতেছি। পোস্ট অফিসের ঘর এইটা 3 সেট হোক আর বিল্ডিং হোক যেটাই হোক হেরা করবো। আমরা হেড অফিসে গেছিলাম, বলছি যে আপনারা জায়গা বাসা হলে ক্লিয়ার করেন, আমরা করে বাজেট করে দিতেছি। সম্প্রতি আবারও রেস্টুরেন্টটি খোলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু আমরা যেগুলো দেখে অভ্যস্ত না, এই পার্ক দেওয়ার পরে উঠতি বয়সে টিনেজার যারা আছে তারা এখানে আসে আনাগোনা করে। গ্রামের ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান করাটা আমার মনে হয় আদৌ ঠিক হয় নাই। এখানে রাতের বেলায় এখন ওই যে সন্ধ্যার পরে গাঁজা ঠাজা খায় বসে থাকে, জোয়া টোয়া খেলে। এই অবৈধ যে স্থাপনাটা এটা উচ্ছেদ হয়ে যাক, আমি এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পোস্ট অফিসের জায়গায় দখল করে ক্যাফেটেরিয়া করছে বলেও অভিযোগ রয়েছে। তো সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে আইনগত ব্যবস্থা আমরা সেভাবে গ্রহণ করব। পোস্ট অফিসটি দখলমুক্ত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।